একজোড়া চোখ চাতক পাখির তানহার দিকে তাকিয়ে রইল। তানহার অস্বস্তি হচ্ছে খুব। জনাব শাহিন বললেন, বাহ, মাশাআল্লাহ, মেয়ে তো খুবই সুন্দর। যেরকম যেরকম শুনেছি তার থেকে তো কয়েক গুণ বেশি সুন্দরী। মেয়ে তো আমাদের খুবই পছন্দ হয়েছে। শাহরিয়ার ভাই, আপনি চাইলে আজকে আমরা আন্টি পরিয়ে রাখতে পারি। ঠিক এমন সময় দরজায় পা রাখল মুরাদ। এসেই শুনল আংটি পরিয়ে রাখতে চাই কথাটি। শুনেই মনে হয় রক্ত গরম হয়ে গেল, মাথায় রক্ত উঠে গেল মুরাদের। কিন্তু মুখ দিয়ে একটি কথাও বলল না। চুপচাপ ভদ্র মানুষের মতো হেঁটে এসে সোফায় বসলো। তানহা মুরাদের দিকে তাকিয়ে বরফের মতো জমে গেল। তানহা এসব ব্যাপারে কিছুই জানতো না। মুরাদ যেমন শুনলো আংটি পরানোর কথা, তানহাও এই প্রথম শুনলো। কিন্তু তানহার কেন যেন খুব ভয় হচ্ছে। না জানি মুরাদ এখন কি করবে। শাহরিয়ার শেখ ভাবলো হঠাৎ মুরাদ এই বাসায় কেন। মুরাদের তো আজকে এখানে আসার কথা না, ইলেকশন নিয়ে ব্যস্ত থাকার কথা। আর তাছাড়া ওদের তো কিছুই জানানো হয়নি। ঠিক টাইম মতো কিভাবে আসলো মুরাদ। পরক্ষণে মনে পড়লো সাব্বিরের কাছ থেকে বা তারমিম শেখের কাছ থেকে হয়তো শুনেছে। শুকনো ঢোক গিল শাহরিয়ার শেখ। এদিকে জনাব শাহিন শাহরিয়ার শেখের দিকে তাকিয়ে বলল, ইনি কে? ওনাকে তো চিনতে পারলাম না ভাই। কথাটি শুনেই মুরাদ সুন্দর করে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে ওনার সামনে এসে হাত বাড়িয়ে দিয়ে বলল, এই এলাকার হবু এমপি মোহাম্মদ শাহরিয়ার শেখের স্ত্রীর বোনের ছেলে এবং যাকে দেখতে এসেছেন তার স্বামী। পরিচয় অনেকগুলোই আছে, তবে আপনার জন্য এখন জাস্ট এতটুকু জানাই জরুরি। মাইসেলফ চৌধুরী মুজাহিদ মুরাদ, তানহার স্বামী। নাম শুনতেই থাকবেন। ঘরের ভেতরে উপস্থিত হবার কানে শুধু বাজতে থাকলো একটি কথা, চৌধুরী মুজাহিদ মুরাদ, তানহার স্বামী। উপস্থিত সবাই হা হয়ে গেল। তারমিন শেখের হাত থেকে চায়ের ট্রে পড়ে গেল। শাহরিয়ার শেখ নিশ্চুপ, যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সাব্বির কি শুনল মাত্র নিজের কান পরিষ্কার করার জন্য কানে হাত দিয়ে জিজ্ঞেস করল। কি বললেন ভাই? মুরাদ তানহার দিকে তাকিয়ে বলল, মাইসেলফ চৌধুরী মুজাহিদ মুরাদ, তোর বোনের হাজব্যান্ড। পছন্দ হয়? সাব্বির কি বলবে বুঝতে পারছে না। শকড হয়ে গেছে বেচারা। তানহার সর্বাঙ্গে কেমন যেন বরফ শীতল ঠান্ডা স্রোত বয়ে গেল। চোখের পলক পড়ছে না, কিছুই ভাবার অবস্থায় নেই তানহা। মুখ খুলল তারমিন শেখ। কি বললি? মুরাদ, তুই তানহার স্বামী মানে? কি বলতে চাইছিস? তুই তো বিবাহিত, তোর তো বউ বাচ্চা আছে, তুই তানহার স্বামী কিভাবে হলি? কবে বিয়ে হলো তোদের? তুই যখন বিদেশ গেছিস তানহা তো ছোট, এখন তো আসলি মাত্র কয়েকদিন হলো। কি বলতে চাইছিস? আমার তো মাথার উপর দিয়ে যাচ্ছে সব। দুষ্টুমি করছিস? ফান করছিস? এখন কি মজা করার সময়? এত মুরব্বীদের সামনে মজা করার ছেলে তো তুই না। কি হয়েছে আমাকে বল। শাহরিয়ার শেখ তবদা খেয়ে বসে রইল, কোনো কথা বলতে পারছে না। ঘরভর্তি মেহমানদের সামনে, কলিগদের সামনে এইভাবে অপমানিত হতে হবে নিজের প্রাণপ্রিয় মেয়েকে নিয়ে ভাবেনি কখনো। একবার তাকালো তানহার দিকে। তানহা নিশ্চুপ, কোনো কথা নেই, যেন বরফের মতো জমে চুপচাপ বসে আছে। এতদিন তো একা একা বলতো, কিন্তু এখন এতগুলো মানুষের সামনে, সবার সামনে, বাবা মায়ের সামনে এসে বলছে তানহার স্বামী। কেন বলছে এই লোকটা? কেন বারবার নিজেকে স্বামী বলে জাহির করে তানহা বুঝতে পারছে না। মুরাদ তারমিম শেখের দিকে তাকিয়ে বলল, তানহা আমার স্ত্রী, আইনগতভাবে আমার স্ত্রী, ধর্মীয়ভাবে আমার স্ত্রী। তারমিম শেখ বলল, কিভাবে কিভাবে ও তোর স্ত্রী হলো? কবে বিয়ে করলি তুই? তুই তো বিবাহিত, তোর তো একটি সন্তান আছে। বিয়ে হয়েছে, এটা কি যথেষ্ট নয়? এখন কি কাগজ দেখতে চাও? কাজুকে দেখতে চাও? হুজুরকে দেখতে চাও? প্রমাণ দেখতে চাও? কিভাবে বিয়ে হয়েছে সব প্রমাণ দেব। কিন্তু তানহা আজকে এই মুহূর্তে আমার সাথে আমার বাসায় যাবে। ভাই কি হয়েছে আমাকে খুলে বলেন। কিভাবে বিয়ে হয়েছে? এভাবে ঝগড়া করা তো কোনো সমাধান না। একটা কথা বলছেন তাহলে অবশ্যই তানহার বাবা মা, অবশ্যই তারা মুরব্বী, তারা জানতে চাবে কিভাবে কি হয়েছে, এটাই স্বাভাবিক। তানহা, তুই বল কবে বিয়ে করেছিস? জানতে চাইল সাব্বির। তানহা চোখ তুলে একবার তাকালো সাব্বিরের দিকে, তারপর বলল, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, সত্যিই আমি জানি না।
আমি তো বিয়ে করিনি, আমি কখনোই বিয়ে করিনি। আমি সত্যি বলছি বিয়ে করিনি ভাইয়া, বিশ্বাস করো। আমি বিয়ে করিনি। মা বাবা বিশ্বাস করো, আমি সত্যি বিয়ে করিনি। মুরাদের দিকে তাকিয়ে বলল, কি বলছেন আপনি? কেন বলছেন মিথ্যে কথা? হ্যাঁ, এতদিন তো দুষ্টুমি করে বলতেন, এখন সবার সামনে এসব বলছেন আপনি? কিভাবে বিয়ে হলো আপনার আমার? আমি তো কখনো আপনাকে কবুল বলিনি। এদিকে শাহরিয়ার শেখের কলিগ উঠে বলল, যা করলেন ভালো করলেন না ভাই। আপনার বিবাহিত মেয়েকে দেখাবার জন্য আমাদেরকে ডেকে অপমান না করলেও পারতেন। মেয়েকে ভালো শিক্ষা দিলে বিবাহিত কোনো পুরুষের ঘর ভাঙতো না। আমরা কিন্তু জানা তেনা ফ্যামিলির লোক না, এভাবে অপমান না করলেও পারতেন। বলেই সবাই সোফা থেকে উঠে বের হবে এমন সময় মুরাদ সামনে এসে বলল, যা বলেছেন বুঝে শুনে কথা বলবেন। আপনি যার সম্পর্কে কথা বলছেন সে আমার বিবাহিত স্ত্রী। বিবাহিত স্ত্রী মানে বুঝেন? বিবাহিত স্ত্রী মানে আইনগত ও ধর্মীয়ভাবে ও আমার বিয়ে করা বউ। আর ও কোনো বিবাহিত লোকের সংসার ভাঙেনি। ও আমার প্রথম স্ত্রী। যদি অন্যায় করে থাকে কেউ, তাহলে সে আমি, তানহা নয়। এবার আসতে পারেন। শাহরিয়ার শেখ অপমানের জর্জরিত হয়ে চুপচাপ বসে রইল। এত কিছু শোনার পরও শাহরিয়ার শেখ তব খেয়ে বসে আছে। কোনো কিছু বলার তার যেন আর ক্ষমতা নেই, মুখ খুলতে পারছে না। চুপচাপ শুধু তানহার দিকে তাকিয়ে রইল। মুরাদ তানহার দিকে তাকিয়ে বলল, তুই শুধু এখন না, বিগত 6 বছর ধরে আমার স্ত্রী। আগেও তোর সাথে আমার বিয়ে হয়েছে, 6 বছর পরও তোর সাথে আমার বিয়ে হয়েছে। সজ্ঞানে স্বেচ্ছায় তুই সাইন করেছিস কাবিন নামায়। সাব্বির সামনে এসে বলল, দেখি কাবিন নামাটা দেখাও তো। কিভাবে বিয়ে করলে, কখন করলে, আর তোমাদের মনে যদি এটাই ছিল তাহলে আমাদের কাউকে জানাওনি কেন? 6 বছর ধরে ও তোমার বিবাহিত স্ত্রী হলে তুমি এতদিন দেশে কেন আসোনি? এই সমস্যার সমাধান কেন করনি? বাড়ির ভিতরে যে একটা সমস্যা রেখেছো সেটা সমাধান না করে তুমি তানহাকে কিভাবে বিয়ে করলে? সমাজে কি বলবে তানহাকে? অন্য কেউ না জানুক, হয়তো আমি জানি তোমার সমস্যাটা কোথায়, কিন্তু কিন্তু তানহার ব্যাপারটা তো তোমার দেখতে হবে। মানুষ তো তানহাকে খারাপ বলবে এই সংসার ভাঙার জন্য। মুরাদ পকেট থেকে হাত বের করে কাবিননামা দুটো দেখালো, একটি 6 বছর আগে আর একটি নতুন। দেশে আসার পর কোর্ট থেকে এই বিয়ে পার্মানেন্ট করার জন্য যে অ্যাপ্লিকেশন করেছিল সেটাও চলে এসেছে। দুটো একসাথে দেখালো। দেখে সাব্বির অবাক হয়ে গেল। কাগজগুলো সব লিগাল, এখানে মিথ্যা কিছু নেই। কিন্তু তানহা 6 বছর পরও সংসার করতে চায়। অবাক হওয়ার বিষয় এইটা যে 6 বছর আগে তানহার বয়স 13 বছর ছিল। তখন কিভাবে বিয়ে করেছে তানহা? তানহা কেন এতদিন কাউকে বলেনি মুরাদের সাথে ও 6 বছর আগে বিয়ে হয়েছিল? কেন কাউকে কিছু জানায়নি? সাব্বির অবাক হয়ে তাকিয়ে রইল তানহার দিকে। তানহা উঠে এসে সাব্বিরের হাত থেকে কাগজগুলো নিয়ে দেখতে লাগলো। হ্যাঁ, এটাই তো সেই কাগজ। কিছুদিন আগে মুরাদ ওর কাছ থেকে সাইন নিয়েছিল। কোনো একটা জরুরি কাজের কথা বলে মনে ছিল না, কাউকে কিছু বলতেও পারিনি। তার মানে এগুলো বিয়ের কাগজ ছিল। ঠকিয়েছে লোকটা তানহাকে। তার প্রথম স্ত্রীকে ঠকাচ্ছে, সন্তানকে ঠকাচ্ছে, এখন তানহাকেও ঠকাচ্ছে। মনে মনে ভাবল তানহা। এদিকে মুরাদ খালার সামনে গিয়ে দাঁড়িয়ে খালার হাত দুটো ধরে বলল, খালা, তানহাকে আমি খুব ভালোবাসি, ছোটবেলা থেকে ভালোবাসি। তানহা যখন ছোট্ট ছিল তখন থেকে ভালোবাসি। তখন থেকে তানহা আমার বিবাহিত স্ত্রী। ওকে বড় হওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি বিদেশ চলে গিয়েছিলাম, 6 বছর পর ফিরেছি। আমার মনে কোনো পাপ, কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, শুধু তানহাকে ভালোবাসি। তানহা যেন অন্য কোথাও বিয়ে হতে না পারে, তাই তানহাকে আমি বিয়ে করে রেখেছিলাম। কারণ তোমরা কেউ জেনে বুঝে আমার সাথে তানহাকে বিয়ে দিতে পারতে না, কারণ তোমাদের চোখে আমি বিবাহিত, আমার একটা সন্তান আছে। কিন্তু যে যা মনে করো, সমাজ যা খুশি মনে করুক, সমাজের বড় আমি করি না। আমি ভালোবাসি তানহাকে, এবং আজ এই মুহূর্তে তানহা আমার সাথে আমার বাড়ি যাবে। হয় স্বেচ্ছায় যাবে, না হলে আমি জোর করে নিয়ে যাব আমার স্ত্রীকে। কথাটি বলার সাথে সাথে হঠাৎ ঠাস করে একটি শব্দ হলো। সবাই তাকিয়ে দেখলো শাহরিয়ার শেখ উঠে এসে মুরাদের গালে চড় মেরে বসেছে।
থাপ্পড়ের শব্দে পুরো শেখ নিবাস স্তব্ধ হয়ে গেল। সাব্বির দৌড়ে এসে থামাতে পারেনি। সাব্বির তাকিয়ে রইল, একবার মুরাদ ভাইয়ের দিকে তো আরেকবার বাবার দিকে। কি থেকে কি হয়ে গেল ভাবছে সাব্বির। সাব্বির হয়তো মুরাদ ভাইয়ের জীবনের আংশিক ঘটনা জানে, কিন্তু তানহার সাথে ঘটে যাওয়া ঘটনা সাব্বির জানে না। নীলা রহমান কিন্তু এই কয়েকদিন মুরাদের সাথে মিশে সাব্বিরের মুরাদের সম্পর্কে অনেক ভালো এবং উচ্চ ধারণা হয়েছে যে মুরাদ ভাই আসলে দেখতে যেমনই হোক, মানুষ যাই মনে করুক, বাইরে থেকে ভেতরে উনি অনেক মার্জিত এবং ভালো একজন মানুষ। তানহার সাথে কিভাবে বিয়ে হয়েছে, কেন হয়েছে কিছু জানে না সাব্বির, কিন্তু এই মুহূর্তে তারই বাড়িতে মুরাদ ভাই এবং বাবার মধ্যে বিরোধ, কোনো কিছু যেন বুঝতে পারছে না সাব্বির। কি করবে, কি করা উচিত সাব্বিরের বুঝতে পারছে না। শাহরিয়ার শেখের সামনে এসে দাঁড়িয়ে বলল। বাবা শান্ত হও, অনেক হয়েছে। শাহরিয়ার শেখ সাব্বিরের দিকে তাকিয়ে বলল, এই অসভ্য চরিত্রহীন ছেলে বলছে আমার মেয়ে ওর স্ত্রী, আর আমি শান্ত থাকবো? নীলা রহমান, বাবা প্লিজ, মুরাদ ভাই অসভ্য চরিত্রহীন নয়। তার কেউ না জানুক, আমি জানি। হ্যাঁ, বিয়ের ব্যাপারটা ঠিক হয়নি, সবাইকে জানানো দরকার ছিল। তবে এখন রাগ করে তো বিয়েটাকে অস্বীকার করা যাবে না, আর তুমি চাইলেও পারবে না। মুরাদ কারো দিকে না দেখে তাকিয়ে রইল তানহার দিকে। তানহা কাছুমাছু হয়ে মুরাদের দিকে তাকিয়ে আছে। কেন যেন মুরাদের মুখে মারা থাপ্পড় দেখে তানহারও খারাপ লাগছে, কিন্তু লোকটি তো ঠকিয়েছে তানহাকে। লোকটিকে তো কখনো বিয়ে করেনি, ভালোবাসি বলেনি তানহা। কিভাবে ওনার বউ হয়ে গেল তানহা? কখনোই ক্ষমা করব না আমি আপনাকে। ঘরে একজন বউ রেখে কিভাবে আবার তানহাকে বউ বলে দাবি করছে? আর তানহা যদি প্রথম স্ত্রী হবে, তাহলে মধুরিমা ভাবিকে বিয়ে করেছে কেন? কোনো কিছুই মিলাতে পারছে না তানহা। কখনো ক্ষমা করব না আমি আপনাকে। মনে মনে ভাবলো তানহা। এদিকে তারমিম শেখের খুব খারাপ লাগছে। যতই হোক বোনের ছেলে, আপন ছেলের মতো দেখে, কিন্তু তানহার সাথে বিয়েটা কোনোভাবে মানতে পারছে না। কারণ বাড়িতে ওর বউ আছে, বাচ্চা আছে। যদি না থাকতো তাহলে উনি এই বিয়ের বিপক্ষে কখনোই ছিলেন না। কেউ কিছু বুঝে ওঠার আগেই মুরাদ বড় বড় পা ফেলে হেঁটে তানহার সামনে আসলো। এসে তানহার হাত ধরে তানহাকে টেনে দাঁড় করালো। ভালোবাসি আমি তোকে তানহা, অনেক ভালোবাসি, ভীষণ ভালোবাসি। নিজেকে কখনো ছোট মনে করবে না তুই। তুই আমার বিবাহিত স্ত্রী, তুই আমার প্রথম স্ত্রী। হ্যাঁ, মধুরিমার সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু ওইটা একটা কন্ট্যাক্ট ম্যারেজ। বাবা আমাকে বাধ্য করেছেন মধুরিমাকে বিয়ে করে বংশের মান সম্মান রক্ষা করার জন্য। ছেলে হিসেবে আমি স্যাক্রিফাইস করেছি, কিন্তু তার আগে তোর সাথে আমার বিয়ে হয়েছে। তুই আমার প্রথম স্ত্রী, এবং আমার মনের ভেতর শুধু এবং শুধুমাত্র তোর বসবাস, অন্য কারো নয়। আমার মনটা আমার সন্তান না। এগুলো ক্লিয়ার করে আরও আগে বলতে চেয়েছিলাম, তুই শোনিসনি। তবে এখন বলা প্রয়োজন, তাই আর একবার বললাম। সুন্দর করে এই মগজে ভালো করে ঢুকিয়ে নেয়, মধুরিমা আমার স্ত্রী নয়, মনটা আমার সন্তান নয়। আমি শুধু তোকে ভালোবাসি। তুই আমার স্ত্রী এবং আমার প্রথম স্ত্রী। আজ এই মুহূর্তে এখন তুই আমার সাথে আমার বাড়ি যাবি। বলেই তানহাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে টানতে টানতে দরজার কাছে নিয়ে গেল। তানহা পেছনে বাবা মা ভাইয়ের দিকে তাকিয়ে, ছাড়ুন, ব্যথা পাচ্ছি বলে চেঁচামেচি করতে লাগলো। যাব না আমি আপনার সাথে, ছাড়ুন বলছি। শাহরিয়ার শেখ সাথে সাথে মেয়েকে ছাড়াতে আসবে, এমন সময় মুরাদ পেছন ঘুরে তাকিয়ে বলল, আপনাদের অনুমতি নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আপনি যা করেছেন এর জন্য আর অনুমতি নেওয়া হলো না। আমি মনে করি আমার স্ত্রী ওর উপরে সবচাইতে বেশি অধিকার এই মুহূর্তে আমার, তাই আমি আমার স্ত্রীকে আমার সাথে করে নিয়ে যাচ্ছি। মেয়েকে দেখতে হলে অবশ্যই আমার বাসায় আসবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে আমার স্ত্রীকে নেওয়া থেকে আটকাতে চাইলে খুব খারাপ হয়ে যাবে। শ্বশুর সাহেব, কথাটা মনে রাখবেন। আমি ভালো হলে এত ভালো না যতটুকু ভালো আমাকে মানুষ দেখে। তারপর কিছু একটা মনে করে খালা তারমিম শেখের দিকে তাকালো, তাকিয়ে বলল, আমি সরি খালা, কিন্তু তানহা আমার স্ত্রী। আমি ওকে নিয়ে যাব, কিন্তু বিশ্বাস রাখতে পারো তানহাকে আমি মাথায় করে রাখবো। কোনো দিনও অ্যাকচুয়াল পরিমাণ কষ্ট আমি ওকে পেতে দেব না। আমি ওকে ভীষণ ভালোবাসি, ওয়াদা করছি তোমার কাছে, পারলে আমাকে ক্ষমা করে দিও। কিন্তু আমি অপারক, তানহাকে আমি রেখে যেতে পারবো না। ওকে আমি ভীষণ ভালোবাসি, অনেক অপেক্ষা করেছি তানহার জন্য।
সাব্বির কি বলবে বুঝতে পারছে না, তবে এতটুকু জানে মুরাদ ভাই এই মুহূর্তে আটকানো যাবে না, সেই ক্ষমতা ওর নেই। এই কয়দিন পার্টি অফিসে মুরাদ ভাই এবং তার বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করে সাব্বির এতটুকু বুঝতে পেরেছে, মুরাদ ভাই মাটির উপর যতটুকু, মাটির গভীরে ঠিক তার চাইতে 100 গুণ বেশি। এখানে এমপি হবে শুধুমাত্র জাস্ট শো অফের জন্য, তার ক্ষমতা আরও অনেক গভীরে। উনি চাইলে এর থেকেও আরও অনেক কিছু করতে পারেন। কিভাবে শাহরিয়ার শেখের থাপ্পড় এই মুহূর্তে মুরাদ ভাই এখানে হজম করেছে তাই বুঝতে পারছে না সাব্বির। যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছে, কারণ সাব্বির জানে মুরাদের ভেতরের খবর, তাই মুরাদ ভাইয়ের সাথে জোর করে কিছু হবে না। আর তানহা যেহেতু ওর আপন মায়ের পেটের বোন, ভয় পাচ্ছে, ওকেও একটু ভয় কাটানোর জন্য ওর সাথে যাওয়া প্রয়োজন। তাই সাব্বির মুরাদকে ডেকে বলল, ভাই চলো, আমিও তোমাদের সাথে যাব। তানহা এই মুহূর্তে একা ভয় পাবে, প্লিজ। ভাই, এই মুহূর্তে আজকের জন্য আমাকে সাথে নিয়ে চলো, আমি তানহাকে বোঝাবো প্লিজ। সাব্বিরকে এই কয়দিনে ভীষণ পছন্দ করে ফেলেছে মুরাদ। অনেকভাবে পরীক্ষা করে দেখেছে মুরাদের প্রতি ওর ভক্তি সত্যি। তাছাড়া সাব্বির বিচক্ষণ ব্যক্তি, বয়স অল্প হলেও সাব্বির মুরাদকে ঠিক বুঝতে পারে। তাই মুরাদ বলল, চল, তুই তোর বোনকে বোঝাবি, কোনো সমস্যা নেই। তুই সাথে গেলে আরও ভালো। আমার সাথে যাওয়ার জন্য তোর অনুমতি প্রয়োজন নেই। আমার বাড়ির দরজায় সারা জীবনের জন্য তোর জন্য খোলা। তানহার ভাই বা খালাতো ভাই হিসেবে নয়, তোকে আমি নিজের মনে করি। তারমিম শেখ একটু নিশ্চিন্ত হলেন, যাক সাব্বির যাচ্ছে সাথে, তানহা অত ভয় পাবে না। আর ওখানে ভয় পাওয়ারই বা কী আছে, ওইখানে তানহার আপন খালাতো ভাইয়ের বাড়ি, খালা খালু সবাই তানহাকে ভালোবাসে। চিন্তা শুধু মধুরিমাকে নিয়ে, মধুরিমা কি করবে? যা হোক, মধুরিমাকে দেখার জন্য মুরাদ আছে। মুরাদ যেহেতু একবার বলেছে মধুরিমাকে শুধু বাবার সম্মান রক্ষার্থে বিয়ে করেছে, কন্ট্রাক্ট ম্যারেজ, সত্যিকারের বিয়ে নয়। আর তানহা প্রথম স্ত্রী, তাই তারমিম শেখের কোনো আপত্তি নেই। মুরাদকে তার এমনি পছন্দ, আপত্তি শুধু বিয়েটা এভাবে না হয়ে যদি পারিবারিকভাবে ঘটা করে সমাজের লোককে দেখিয়ে হতো তাহলে হয়তো ভালো হতো। তবে যেহেতু ধর্মীয়ভাবে বিয়েটা হয়েছে, আইনগতভাবেও তানহা মুরাদের স্ত্রী, তাই মুরাদকে আটকানো উচিত না বা আটকাতে পারবে না তারমিম শেখ। মুরাদের দিকে তাকিয়ে তারমিম শেখ বড় বড় পা ফেলে সামনে এসে বলল, অনুষ্ঠান করে তানহাকে বিয়ে দিয়ে সামাজিক মর্যাদা দিতে হবে। আজকে তুই ওকে নিয়ে যাবি, যা। তোর মনের যে দ্বিধা সংশয় এখানে রেখে গেলে হয়তো তুই তানহাকে পাবি না, তাই আজকে নিয়ে যা। কিন্তু তানহাকে সবার সামনে বিয়ে করে অনুষ্ঠান করে তবেই তোর হাতে আমি তুলে দেব, কথাটা যেন মনে থাকে। আমাকে যদি মা মনে করে থাকিস তাহলে আমার কথা মানতে হবে তোকে। কথা দে আমাকে। মুরাদ তারমিম শেখের দিকে তাকিয়ে বলল, কথা দিচ্ছি, পুরো পৃথিবীকে জানিয়ে তোমার মেয়েকে বিয়ে করে তারপর নিয়ে যাব। কিন্তু আজকে রেখে যাব না খালামণি, আমাকে মাফ করে দাও। আজকে আমি ওকে নিয়ে যাব। তারমিম শেখ সাব্বিরের দিকে তাকিয়ে বলল, যা তাহলে তানহার সাথে, তানহাকে খালা খালুর হাতে বুঝিয়ে দিবি। মুরাদ শাহরিয়ার শেখের দিকে তাকিয়ে বলল, পৃথিবীতে সবারই দুটো রূপ রয়েছে শ্বশুর সাহেব, একটা যা আমরা মানুষকে দেখায়, আর একটা যা মানুষ দেখে না। সবাই ততক্ষণ ভালো যতক্ষণ না ধরা পড়ে, কথাটা মনে রাখবেন। শাহরিয়ার শেখ শুকনো ঢোক গিলল মুরাদের কথায়। কথাটা বলেই মুরাদ তানহাকে টানতে টানতে বাড়ি থেকে বের করে নিয়ে গেল। তানহা যেতে চাচ্ছে না। সাব্বির বলল, চল, কোনো সমস্যা নেই, আমি আছি তোর সাথে। আমি যাব না ভাইয়া, প্লিজ। আমি এই বিয়ে মানি না। উনি আমায় ঠকিয়ে বিয়ে করেছে, আমায় বলে বিয়ে করেনি। আমি মানি না এই বিয়ে, আমি যাব না। সাব্বির কিছু বলবে তার আগে মুরাদ তানহাকে কোলে তুলে নিল, তারপর বলল, তুই যাবি, তোর বরটাও যাবে। বিয়ে মানিসটা মানে তোকে মানতে বলছে কে? আমি মানলেই হবে। সাব্বির মুরাদ এবং তানহাকে এভাবে আসতে দেখে সাথে সাথে সেলিম গাড়ির দরজা খুলে দিল। মুরাদ তানহাকে গাড়ির ভেতর বসিয়ে সাব্বিরকে বলল, তুই সামনে বস, আমি পেছনে বসছি। সাব্বির মুরাদের কথা মতো সামনে যেয়ে বসলো। সন্ধ্যা 7টা, কলিং বেলের আওয়াজে সুলতানা শিরিন বলল, মধুরিমা, একটু দেখবি কে এসেছে? আমার হাতে একটু কাজ আছে, আমি যেতে পারছি না। ঠিক আছে চাচি, আমি যেয়ে দেখছি।
বলেই দরজা খুলে দিল মধুরিমা। দরজা খুলে যেন মধুরিমা পাথরের মতো শক্ত হয়ে গেল, আর কোনো কথা বলছে না। সুলতানা শিরিন রান্নাঘর থেকে চেঁচাতে চেঁচাতে বলল, কে এসেছে মধুরিমা, শুনছিস? এই মধুরিমা, কে এসেছে? মধুরিমা কাছ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে সুলতানা শিরিন ময়লা হাতেই চলে আসলো দরজার কাছে। এসে উনিও শক্ত হয়ে গেল সামনের এমন দৃশ্য দেখে। মুরাদ জোর জবরদস্তি তানহাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, পাশে দাঁড়িয়ে আছে সাব্বির। এভাবে দাঁড়িয়ে থাকবে? বাড়ির বড় বউ এসছে, বরণ করবে না? যাও, 5 মিনিটের মধ্যে বরণ করার ব্যবস্থা করো। এই আটার বস্তা নিয়ে আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না। সুলতানা শিরিন কি করবে বুঝতে পারছেন না। মধুরিমা সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু মুরাদের কথাও শুনতে হবে। সাথে সাথে উনি রান্নাঘরে গিয়ে কি সব তৈরি করে নিয়ে আসলেন বউ বরণ করার জন্য। সাথে সাথে চলে এসে বউকে বরণ করার জন্য বলল, তানহাকে নিচে নামিয়ে দে, বরণ করে নিচ্ছি। তোমার ভাগ্নিকে দিয়ে বিশ্বাস নেই, নামিয়ে দিলে দৌড়ে চলে যাবে। কোলে থাকা অবস্থায় বরণ করো, একেবারে ভেতরে নিয়ে ছাড়বো। শিরিন সুলতানা বললেন মধুরিমাকে একটু সরে দাঁড়াতে, কারণ উনিও জেনে গিয়েছে মধুরিমার সাথে কোনো পরিস্থিতিতে কিভাবে বিয়ে হয়েছে। তাই মধুরিমার প্রতি ওনার কোনো খারাপ লাগা কাজ করছে না, বরং ছেলের জন্য আফসোস হয়। 6টা বছর ছেলে নষ্ট করেছে এরকম চরিত্রহীন একটা মেয়ের জন্য। আমি শুনবো না, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। আমাকে পার করে কিভাবে উনি আরেকটা বউ নিয়ে বাড়িতে ঢোকে আমিও দেখবো। এক্ষুনি আমি আমার বাবাকে খবর দিয়েছি। বলেই সাথে সাথে মধুরিমা ফোন লাগালো মোবাশ্বের কামালকে। মোবাশ্বের কামাল ফোন ধরতে মধুরিমার সাথে সাথে কান্না করতে করতে বলল, বাবা, মুরাদ বিয়ে করে নিয়ে এসেছে ওর খালাতো বোন তানহাকে। দরজায় দাঁড়িয়ে আছে, বরণ করার জন্য সবাই প্রস্তুত। তুমি এক্ষুনি বাসায় আসো। মোবাশ্বের কালাম হয়ে গেলেন। মেয়ের মুখ থেকে এই কথা শুনে বিশ্বাস করতে পারছেন না। জানতো মুরাদ বিয়ে করবে, কিন্তু আজকে এই মুহূর্তে এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলবেন উনার ধারণা ছিল না। মুরাদ যেন ওকে কিছু করার সুযোগই দিল না। কিন্তু এই মুহূর্তে মুরাদকে আটকানোর কোনো সুযোগ নেই, কারণ বিয়ে করেছে, বিয়ে করতেই পারে। একটি স্ত্রী থাকা অবস্থায়ও বিয়ে করতে পারে। আর মুরাদ যে প্রতিপত্তি, পুলিশ কেস করেও লাভ হবে না। মুরাদের সাথে কন্ট্যাক্ট ম্যারেজ হয়েছে, জোর করলে সেটাও থাকবে না, জানাজানি হয়ে যাবে। মুরাদের সাথে যদি মধুরিমার বিয়েটা ভালোবাসার বা সামাজিকভাবে বা আত্মিকভাবে লিগ্যাল হতো, তাহলে হয়তো মুরাদকে কোনোভাবে জোর করা যেত। এখন তো পুলিশ আনলেও কাজ হবে না, কারণ কাগজ দেখিয়ে মুরাদ প্রমাণ করে দিতে পারবে এটা ছিল কন্ট্যাক্ট ম্যারেজ। মুরাদের সাথে সেই সব প্রমাণ রয়েছে। উনি একটি দীর্ঘশ্বাস ছাড়লেন, মেয়েকে বললেন, সরে দাঁড়াও, যা করার আমি পরে করব। দরজায় দাঁড়িয়ে কোনো সিন ক্রিয়েট করো না। ওকে ওর বউকে নিয়ে ভিতরে ঢুকতে দাও। আমি কথা দিচ্ছি, আমি তোমার জন্য কিছু করব। ওকে ঢুকতে দাও। মুরাদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মধুরিমার দিকে। মুরাদ ভালো করে জানে তার চাচার বক্তব্য কী হতে পারে, তাই অপেক্ষা করছে কখন মধুরিমা নিজে থেকে সরে দাঁড়াবে। মুরাদের এক্সপেকটেশন অনুযায়ী মধুরিমা ধীরে ধীরে সরে দাঁড়ালেন, কারণ এই মুহূর্তে আসলে মধুরিমার করার কিছুই নেই। চাইলেও মধুরিমা আটকাতে পারবে না। বউবরণ করা হলে মুরাদ তানহাকে কোলে নিয়ে ভেতরে ঢুকবে, সাথে সাব্বির। এমন সময় মধুরিমা বলল, ঢুকছেন ঢুকেন, কিন্তু আমিও এ বাড়ির মেয়ে। আপনার জীবন আমি জাহান্নাম করে ফেলবো, সাথে আপনার প্রিয়তম স্ত্রীর জীবনও। আমি কথা দিচ্ছি, আমি আপনাদের কাউকে শান্তি দিব না। এই বাড়িতেই থাকবেন, সারাক্ষণ আমার চেহারা দেখবেন। সমাজের চোখে এখনও আমি আপনার প্রথম স্ত্রী, তাই এর ভার আপনাকে বহন করতে হবে। মধুরিমা তানহাকে কোলে নিয়ে কথাগুলো শুনল, কিন্তু কোনো পাত্তা না দিয়ে সামনে এগিয়ে এসে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে দিল তানহাকে। তানহাও ছোটাছুটি করছিল মধুরিমার কোল থেকে নামার জন্য। মুরাদও ক্লান্ত হয়ে গিয়েছে তানহাকে কোলে রাখতে রাখতে। সুলতানা শিরিন ফোন দিলেন মুস্তফা মনোয়ারকে, বললেন, একটু রুম থেকে বাইরে আসেন। মুরাদ তো তানহাকে বিয়ে করে ঘরে নিয়ে এসেছে, তাড়াতাড়ি আসুন। তারপর সাব্বিরের দিকে তাকিয়ে বলল, কী রে সাব্বির, কিভাবে কি হলো? বিয়ে কিভাবে হলো আমাদেরকে জানাবি না? হুটহাট এভাবে চলে আসলি সাথে। তোর বাবা কি জানে বাসায় কোনো ঝামেলা হয়েছে? সাব্বির কিছু বলবে তার আগে তানহা দৌড়ে এসে সুলতানা শিরিনকে জড়িয়ে ধরে বলল,
তোমার গুন্ডা ছেলেকে জিজ্ঞেস করো আমায় বিয়ে করেছে কিভাবে, কিভাবে করেছে জিজ্ঞেস করো। আমি জানি না, 2বার আমায় বিয়ে করেছে, কবে করেছে, কিভাবে করেছে আমি কিচ্ছু জানি না। আমার সাথে প্রতারণা করেছে তোমার ছেলে। আমি তোমার ছেলেকে স্বামী হিসেবে মানি না, বলে দাও তোমার ছেলেকে। সুলতানা শিরিন তানহাকে জড়িয়ে ধরলেন। তারপর সাব্বির বলল, আসলে মুরাদ ভাইয়ের সাথে নাকি তানহা 6 বছর আগেও বিয়ে হয়েছিল। যদিও আমরা জানি না কিভাবে হয়েছে বা কোন পরিস্থিতিতে হয়েছে। তানহারও কিছু মনে নেই, আবার রিসেন্টলি নাকি বিয়ে হয়েছে। এটাও তানহা জানে না, কিন্তু বিয়ের কাগজগুলো সব লিগ্যাল। আর মুরাদ ভাইয়ের সাথে বাবার একটু সমস্যা হয়েছে। বাবা মুরাদ ভাইকে চড় মেরে দিয়েছে, তাই মুরাদ ভাই রাগ করে তানহাকে নিয়ে চলে এসেছে। উনি নাকি ওই বাড়িতে আর রাখবে না। তবে মা বলে দিয়েছে আজকে নিয়ে এসেছে থাকবে, কিন্তু অনুষ্ঠান করে বিয়ে করে তুলে নিয়ে আনতে হবে। রাগ তো রচনা, মেইন কথা হচ্ছে তানহার সাথে আমার বিয়ে হয়ে গেছে অনেক আগে। তানহা আমার বিবাহিত স্ত্রী। কিভাবে হয়েছে, কেন হয়েছে, এগুলো পরে বলবো। মাথা ধরেছে আমার অনেক। তোমার বোনের জামাই আবার আমাকে জ্বর মেরেছে, তারপর থেকে মাথা ব্যথা করছে। আমি রুমে যাচ্ছি, তানহাকে দিয়ে রুমে কফি পাঠাও। আর হ্যাঁ, মধুরিমাকে আমার রুম থেকে বের হতে বলো। এতদিন ছাড় দিয়েছে, কিন্তু এখন আর না। আমার বেডরুমে শুধুমাত্র আমার বিবাহিত স্ত্রী থাকবে, অন্য কোনো পরনারী নয়। কথাটি মধুরিমা এখানে দাঁড়িয়ে থেকে শুনল। রাগে ক্ষোভের সাথে সাথে মুরাদের পেছন পেছন ছুটল। মুরাদ বুঝতে পারছে মধুরিমা পেছনে আসছে, আসুক, ওর সাথে কিছু হিসাব নিকাশ আজ বাকি আছে, যা শেষ করতে চায় মুরাদ। এদিকে তানহা আর চোখে তাকিয়ে দেখল মুরাদের পেছন পেছন মধুরিমা উপরে যাচ্ছে। কেন যেন তানহার কাছে দৃশ্যটি ভালো লাগলো না। এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। মুরাদ কেন থামছে না ভালো করেই জানে। মধুরিমা ওর সাথে যাচ্ছে, তাই তানহার মনে অভিমান আরও একটু জমল, রাগ আরও একটু বাড়ল মুরাদের উপর। মুরাদ রুমে ঢুকতে মধুরিমা পেছনে পেছনে এসে রুমে ঢুকলো। মুরাদ বলল, যা যা কিছু আছে জিনিসপত্র 10 মিনিটের মধ্যে রুমে খালি কর। তোর চেহারা যেন আমি আর এই রুমে আর না দেখি। আমি তোমার স্ত্রী, আমার চেহারা তোমাকে দেখতে হবে। মুরাদ হাসলো, প্রাণ খুলে কিছুক্ষণ হাসলো, তারপর বলল, তোর মতো নষ্ট মেয়ে কখন আমার স্ত্রী হতে পারবে না। দশজনের নাড়াচাড়া জিনিস আমার স্ত্রী হয় না। তোকে আমি দয়া করেছিলাম, তোর বাবার সাথে কন্ট্যাক্ট করেছিলাম, তোকে বিয়ে করেছিলাম, কন্ট্যাক্টের মেয়াদ শেষ। এখন রুম থেকে বের হ। তোর আর আমার মধ্যে যেটা হয়েছে সেটা কখনো বিয়ে ছিল না, কন্ট্রাক্ট ম্যারেজ ছিল। কন্ট্রাক্ট ম্যারেজ বুঝিস? কাগজ দেখবি? অশিক্ষিত তো না, সেখানে নির্দিষ্ট করে লেখা আছে আমার যখন ইচ্ছা তখন আমি তোকে ছেড়ে দিতে পারবো, এবং আমি যে কোনো সময় দ্বিতীয় বিয়ে করতে পারবো। কাগজ দেখবে? যা তোর বাপকে খবর দে। তোর বাপ কিছু বললো না? বললো না এসে আমাকে দেখে নেবে? কারণ তোর বাপও জানে এই বিয়ে কোনো বিয়ে নয়। সমাজে যেন তোর কারণে আমাদের মুখে চুনকারে না লাগে যে চৌধুরী বাড়ির মেয়ে বিয়ের আগে যার তার সাথে রাত কাটিয়ে পেট নিয়ে বাসায় ফিরেছে। তোর সে পেটকে সমাজের চোখে বৈধতা দেওয়ার জন্য, সম্মান রক্ষা করার জন্য আমাকে বিয়ে করতে হয়েছে। তুই ভাবলি কি করে তোর মতো একটা ঝুঠা খাবার আমি খাবো? তুই তো আরেকজনের নাড়াচাড়ার জিনিস। মধুরিমা চুপচাপ কথাগুলো শুনছিল। কোনো কথার উত্তর নেই, কারণ একটি কথাও মিথ্যা নয়। ভেবেছিল বাবা এমপি, বাবার পাওয়ার দেখিয়ে হয়তো মুরাদকে বসে রাখতে পারবে, কিন্তু হচ্ছে সব কিছু হিতে বিপরীত। এদিকে কথাগুলো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি হাতে শুনছে তানহা। বিয়ে এবং মুনতাহার ব্যাপারটা ক্লিয়ার হলেও এখনও তানহার মনে সংশয়, কারণ তানহাকে কিভাবে বিয়ে করেছে লোকটা তানহা জানে না। তানহাকে ঠকিয়েছে, 6 বছর ধরে ঠকাচ্ছে, কখনো বলেনি কিভাবে বিয়ে হয়েছে। তাই রুমে ঢুকে দুজনের সামনে হনহনিয়ে হেঁটে গিয়ে টেবিলের উপর কফির মগটি জোরে ঠাস করে রাখলো তানহা। শব্দে মধুরিমা সহ কেঁপে উঠল মুরাদও। মুরাদ সাথে সাথে তাকালো তানহার দিকে, দেখলো তানহা যেন রাগে বোম, এমনভাবে রাগে ফুঁসছে যেন আরেকটু হলে চোখ কান দিয়ে ধোয়া বের হবে। কি হয়েছে তোর? এমন সাপের মতো ফুসফুস করছিস কেন? তানহা মুরাদের দিকে তাকিয়ে বলল, মাথা হয়েছে আপনার। এমন জোরে কথাটা বলেছে মুরাদ সহ কেঁপে উঠল। এদিকে মধুরিমা অবাক হয়ে তাকিয়ে রইল তানহার দিকে। এমনভাবে ধমক খেয়েও চুপ করে রইল মুরাদ, যেন মধুরিমা হজম করতে পারছে না বিষয়টা। চুপচাপ ভেতরে ভেতরে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। মুরাদ কিছুক্ষণ তানহার দিকে তাকিয়ে থেকে তারপর সমস্ত রাগ যেন মধুরিমার উপরে ঢেলে বলল, তুই এখানে দাঁড়িয়েছিস কেন? দেখছিস স্বামী স্ত্রী ঝগড়া করছে, এর মধ্যে তোর কি কাজ?
লজ্জায় অপমানে মধুরিমা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। হনহন করে জোরে ঠাস করে দরজা লাগিয়ে বের হয়ে গেল মধুরিমা। মুরাদ এবার তানহার দিকে তাকিয়ে বলল, এবার বল কি হয়েছে, সমস্যা কি তোর, এরকম করছিস কেন? সমস্যা? সমস্যা? আমার সমস্যা? আপনার সমস্যা কি? আপনি আমাকে কখন বিয়ে করেছেন, কেন বিয়ে করেছেন, এই মুহূর্তে জবাব দেবেন আপনি আমায়। রাগে ফুঁসতে ফুঁসতে বলল তানহা। 6 বছর আগে বিয়ে করেছে, 6 বছর পর বিদেশ থেকে আসার কিছুদিন পরও বিয়ে করেছে। খুশি এবার? তুই সবসময় আমার স্ত্রী ছিলি, তাই যখন যখন আমি তোকে ছুঁয়েছি তুই আমাকে পরপুরুষ বলেছিস, নাজায়েজ বলেছিস, হারাম বলেছিস। সে সব কিছুই ছিল না, আমি আমার স্ত্রীকে অধিকার নিয়ে ছুঁয়েছি। বলল মুরাদ। তানহার আগে গজগজ করতে করতে মুরাদের কলার ধরে বলল, 6 বছর আগে আমার বয়স কত ছিল? হ্যাঁ, তুই যে বিয়ে করলি আমার নাবালিকা বাচ্চাকে নিয়ে কিভাবে বিয়ে করেছিস তুই বল। 6 বছর আগে তো আমার বয়স 12 বছরের থেকে বেশি থাকার কথা না? তুই তো তখন বুড়া ছিলি, তুই আমার বিয়ে করলি কেন বল? কারণ তোকে যেদিন আমি প্রথম দেখেছি, দেখে মনে হয়নি তোর 12 বছর। তুই তো সবসময় এরকম লম্বা চড়া বড় ছেলে। দেখে যখন প্রেমে পড়ে গিয়েছে, পরে জানতে পেরেছে তোর বয়স এত কম। এখন প্রেমে যখন পড়ে গিয়েছে, চৌধুরী মুজাহিদ মুরাদ কারো প্রেমে পড়েছে, তাকে তো আর ছাড়বে না। কিন্তু যেদিন জানলাম মধুরিমাকে বিয়ে করতে হবে, তাই সমাজের চোখে কখনো যেন তোকে অপমানিত হতে না হয়, তাই তোকে আমি আগে বিয়ে করে নিয়েছি, যাতে সবসময় আমি দেখাতে পারি তুই আমার প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী না। তোকে আমি কোনো লোভে বিয়ে করিনি, ভালোবেসে বিয়ে করেছি। তোকে তুলে নিয়ে বিয়ে করিনি, তুই নিজের ইচ্ছায় গতগত হয়ে আল্লাহ দিয়ে আমাকে বিয়ে করেছিস। ছবিটা দেখেছিস? সাইন করেছিলি? তোকে কি আমি জোর করেছিলাম? ছবি দেখিস না? বলল মুরাদ। নিশ্চয়ই বিয়ে কি, সংসার কি, স্বামী কি, এইসব আমি বুঝিনি তখন। হয়তো কোনোভাবে তুই আমায় ভুলিয়ে ভালিয়ে সাইন নিয়েছিস। কেন করেছিলি এমন বল? মুরাদের কলার ঝাঁকাতে ঝাঁকাতে বলল তানহা। মুরাদ মুচকি মুচকি হাসলো। তানহার সাহস এবং অধিকার বোধ দেখে কলার ধরে যেভাবে তুই তুকারি করে কথা বলছে, কেমন স্বামী স্বামী ফিলিংস আসছে মুরাদের। তানহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এখন তো বুঝিস বিয়ে কি, স্বামী কি, সংসার কি। তাহলে এখন এরকম করছিস কেন? এই যে একা ঘরে স্বামীর কলার ধরে তুই তুকারি করছিস, এখন যদি আমার ভেতরে স্বামীর ফিলিংস উঠে যায়, সামলাতে পারবে? আমি তো ভেবেছিলাম আজকের দিনটা তোকে ছাড় দেব, কিন্তু তুই তো দেখছি আমার থেকে বেশি উতলা হয়ে আছিস। তুই যে এত কাছে আসছিস, আমার তো মুড অন করে ফেললি। তোকে এই মুহূর্তে চাই আমার। তানহার মুখটি দুই হাতের আঁচলে ধরে বলল, স্বামীর অধিকার চাই আমার এই মুহূর্তে। হর্নিস্বরে কথাগুলো বলল মুরাদ। তানহা ভয় পেয়ে গেল। হাতের মুঠো আলগা হলো, ছেড়ে দিল কলার। তারপর মুরাদকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তারপর বলল, আপনি মুখ খুলে শুধু বাজে কথা বলেন, তাই না? বাজে কাজ, বাজে কথা ছাড়া আপনার আর কোনো কোনো কিছুই বলতে পারেন না আপনি। হ্যাঁ, আমি জবাব চাই। আপনি কেন আমায় বিয়ে করলেন আমার পারমিশন ছাড়া? বলুন। আমি চৌধুরী মুজাহিদ মুরাদ, যেটা আমার একবার ভালো লাগবে সে জিনিসটা আপনা আপনি আমার হয়ে যায়, তাই তার থেকে পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন আমি অনুভব করি না। তোকে আমি ভালোবেসেছি, তাই তোকে 2বার বিয়ে করে তোকে বৈধতা দিয়েছে। না হলে এমনিও আমি তোকে আমার করে রাখতে পারতাম সারা জীবন। কোনো পারমিশন আমার প্রয়োজন নেই। তানহার এক হাত ধরে কথাগুলো বলল মুরাদ। তারপর বড় একটা দীর্ঘশ্বাস ফেলে তানহার দিকে তাকিয়ে একটু মুচকি হেসে বলল, আর কোনো কিছু জানার আছে আমার ম্যাডামের? ফুলসজ্জা কি আজকে হবে, নাকি আজকে শুধু প্রশ্ন উত্তর দিতেই ব্যস্ত থাকতে হবে আমাকে? বাসর করতে করতে উত্তর দিই? আমি একসাথে অনেক কাজ করতে পারি। আয়, নিচে থেকে আয়, নাকি কোলে করে আনতে হবে? ঠিক এমন সময় দরজায় নক করার শব্দ পেল। সুলতানা শিরিন দরজা নক করছে। মুরাদ বাধ্য হয়ে দরজা খুলে দিল। সুলতানা শিরিন বলল, কি হয়েছে? ঝগড়া করছিস নাকি? তানহা কাঁদছে কেন? আবার কি বকেছিস মেয়েটাকে? তানহার সাথে সাথে জড়িয়ে ধরল সুলতানা শিরিনকে। তারপর কাঁদো কাঁদো হয়ে বলল, আমি তোমার কাছে যাব খালামণি, আমি এখানে থাকবো না। মুরাদ অবাক হয়ে তাকালো তানহার কথা শুনে। সুলতানা শিরিন বলল, হ্যাঁ, তুই আমার কাছে থাকবি। মুরাদ মাকে কিছু বলবে তার আগে দেখলো রুমের ভেতর আসছে মোস্তফা মনোয়ার, মুরাদের বাবা। মোস্তফা মনোয়ার সুলতানা শিরিনকে বলল, তানাকে ভিতরে নিয়ে যাও,
আজকে থেকেও তোমার সাথে থাকবে। যেদিন অনুষ্ঠান করে সামাজিকভাবে বিয়ে হবে সেদিন থেকে মুরাদের ঘরে আসবে তানহা। আর তাছাড়া মধুরিমার সাথে এখনও সব কিছু ঠিক হয়নি। যেদিন মধুরিমা ওর জীবন থেকে আউট হবে সেদিন তানা ওর স্ত্রী হয়ে ওর রুমে আসবে। মুরাদের দিকে তাকিয়ে বলল, আমি এখনও এই বাড়ির গার্ডিয়ান, আশা করি ভুলে যাওনি। বলেই রুম থেকে বের হয়ে গেলেন। মুরাদ চুপ হয়ে গেল। যদিও বাবার সাথে কথা বলে না, কিন্তু এই মুহূর্তে এই বিষয়ে আর কথা বাড়াতে ইচ্ছে হলো না, তাই চুপচাপ নিজের রুম থেকে বের হয়ে গেল। মুরাদ চলে গেল। যাওয়ার আগে সুলতানা শিরিনের দিকে তাকিয়ে বলল, আমি চিলেকোঠার রুমে থাকবো, ওইখানেই থাকুক। মনে মনে ভাবল, শালার জীবন, দুইটা বিয়ে করে আজ পর্যন্ত সিঙ্গেল লাইফ কাটাতে হচ্ছে। কই ভাবলো আজকে ফুলশয্যাটা করে নিজের ব্যাচেলার জীবনে রীতি ঘটাবে, তা না, বাবা মা দুজন ভিলেন হয়ে এসেছে। ছাদে উঠে দেখলো সাব্বির ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। সাব্বির জানতো মুরাদ ভাই এখানেই আসবে, কারণ আঙ্কেল আন্টির সাথে নিচেই কথা হয়েছিল সাব্বিরের। সাব্বির মুরাদকে দেখে বলল, এত দেরি হলো কেন ভাই? আমি তো ভেবেছিলাম আর একটু আগে আসবে। মুরাদ সাব্বিরের দিকে তাকিয়ে মুচকি হাসল, তারপর বলল, জীবনে তোদের মতো বউ থাকতে আমার তো আর নিজের রুমে কখনো জায়গা হবে না। এদিকে বোন গোটে চালে আর ওদিকে ভাই গোটে চালে, আমার তো রুম ছাড়াই করে দিল। সাব্বির একটু হাসল, তারপর বলল, তা নয় ভাইয়া, মায়ের কথা নিশ্চয়ই মনে আছে। সামাজিকভাবে স্বীকৃতি দিয়ে তবেই তানহাকে তোমার স্ত্রী হিসেবে দাবি করবে। এর আগে নয়। এটা তানহার অধিকার তোমার প্রতি, এবং স্বামী হিসেবে এই অধিকার তোমার পূরণ করতেই হবে। এখন আমি তোমার কাছে জানতে চাই, তানহার সাথে তোমার কিভাবে বিয়ে হয়েছে? আশা করি সব সত্যি বলবে আমাকে। মুরাদ সাব্বিরের দিকে তাকিয়ে একটি সিগারেট বের করলো, তারপর সিগারেট ধরিয়ে ধোঁয়া ছেড়ে বলল, যখন তানহাকে আমি প্রথম দেখি ওর বয়স 12 কি 13, আমি জানতাম না। ও সবসময় দেখতে শুনতে বড় ছিল। দেখে আমার খুব ভালো লেগে গিয়েছিল, এক কথায় প্রেমে পড়ে গিয়েছিলাম। তারপরে যখন জানতে পারলাম ওর বয়সও তো অল্প, সিদ্ধান্ত নিলাম যত দিন লাগুক আমি ওর জন্য অপেক্ষা করব। তো এর মধ্যেই ঘটনা ঘটে গেল অনাকাঙ্ক্ষিতভাবে। এরপর তো তুই জানিস মধুরিমার সাথে কীভাবে বিয়ে ঠিক হলো। তখন আমি চিন্তা করলাম একদিন তো আমি মধুরিমাকে ছাড়বই। কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে কিন্তু পরে বিয়ে করলে সবাই বলবে তানহা আমার দ্বিতীয় স্ত্রী। আর নিজের মনের সন্তুষ্টির জন্য তানহাকে আমি নিয়ে কাগজে সাইন করতে বলি, বিয়ের জন্য সাইন করে। ওর থেকে সাইন নিয়ে আমি চিন্তা করেছিলাম যখন ও বড় হবে সবাইকে জানিয়ে তারপরে বিয়ে করব। কিন্তু আবার এভাবে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাবে সেটা আমি বুঝতে পারিনি। তোর বাবা অর্থাৎ আমার খালু কিছু একটা টের পেয়েছিলেন, যার জন্য চুপচাপ তানহাকে বিয়ে দিতে চেয়েছে। কিন্তু আমি যদি তানহাকে জোর করে নিয়ে না আসতাম তাহলে তানহার হয়তো বা এঙ্গেজমেন্ট বা কাবিন করে ফেলতাম। আর বিদেশ থেকে আসার পর আমি এই বিয়ের বৈধতা চেয়ে কোর্টে আপিল করেছিলাম। কোর্টে তানহার সাইন লাগতো, তানহাকে না বলেই সাইন নিয়েছিলাম। আমাকে খারাপ ভাবতে পারিস, কিন্তু আমি তানহাকে মনে প্রাণে আমার স্ত্রী মনে করি। তাই ভেবেছি একবার ওর থেকে সাইন নিয়ে কাজটা করে রাখি, তারপর অনুষ্ঠান করে বিয়ে করব। তুই হয়তো আমাকে খারাপ ভাবতে পারিস, ভিলেন ভাবতে পারিস, কিন্তু তানহাকে আমি ভীষণ ভালোবাসি। ওর জন্য এতটুকু ছলছতরি কেন? বিশ্বাস কর, এর থেকেও যদি নিচে নামতে হয় আমি নামব। যদি কাউকে মেরে ফেলতে হয় আমি মারব, যদি নিজে মরে যেতে হয় তাও মরব, কিন্তু তানহা আমি ছাড়ব না। সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে কথাগুলো বলল মুরাদ। সাব্বির চুপচাপ মুরাদের দিকে তাকিয়ে কথাগুলো শুনল। রাতে চিলেকোঠার রুমে ঘুমিয়েছে মুরাদ ও সাব্বির একসাথে। মুরাদের ঘুম আসছে না, এক তো সাব্বিরের সাথে ঘুমিয়েছে, দ্বিতীয়ত আজকে বউ নিয়ে বাসায় আসলো, এত শখের বউ, অথচ বউয়ের সাথে রাত কাটাতে পারছে না। এই দুঃখে মুরাদের ঘুম আসছে না, শুধু ছটফট করছে। মুরাদ বিছানায় উঠে বসলো, উঠে মাথার চুলগুলো দুহাত দিয়ে কিছুক্ষণ টানলো, তারপর বিছানা থেকে নেমে ছাদে গিয়ে সিগারেট ধরালো। সিগারেটের ধোঁয়া ফুঁকছে, কিন্তু কিছুতেই যেন শান্তি
লাগছে না মুরাদের, একটু খালি মন চাচ্ছে তানহার কাছে যেতে, কিন্তু তানহা তো রুমের ভেতরে আছে, ওখানে যেতে নিষেধ করা হয়েছে। কি করবে বুঝতে পারছে না মুরাদ। পরে চিন্তা করলো এত রাতে বাবা মা ওষুধ খেয়ে ঘুমায়, কেউ জেগে নেই, তাই যাওয়াই যায়। আর নিজের বিয়ে করা বউয়ের কাছে যাচ্ছি, অন্য কারো কাছে তো না। নিজের বউয়ের কাছে যেতে যদি দোষ হয় তাহলে সেই দোষ মুরাদ 1000 বার করতে রাজি আছে। সিগারেটটি নিচে ফেলে পা দিয়ে পিষে রওনা হলো তানহার কাছে যাওয়ার উদ্দেশ্যে। মুরাদ নিজের রুমের বাইরে এসে দাঁড়ালো। রুমের দরজার ওপাশেই আছে তানহা, ওর বিবাহিত স্ত্রী। আজকে হিসাব মতো ওর ফুলশয্যার রাত, কিন্তু কোথায় ফুল কোথায় শয্যা। মুরাদ চুপচাপ দরজা ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। দরজা নক করতে হবে না, যেহেতু মুরাদের রুম পাসওয়ার্ড মুরাদ ভালো করে জানি। মনকে অনেকক্ষণ বোঝানোর চেষ্টা করেছিল ঢুকবে কি ঢুকবে না, কিন্তু শেষমেশ মনের কথা শুনতে হলো। পাসওয়ার্ড ইন করে দরজা খুলে ঢুকে পড়ল মুরাদ। ঢুকেই দরজা আবার লক করে দিল। ড্রিম লাইটের আলোতে ঘরটিকে মনে হচ্ছে চাঁদের আলোয় আলোকিত। বিছানার দিকে তাকালো মুরাদ। বিছানার দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল মুরাদ। তানহা খুবই এলোমেলো হয়ে শুয়ে আছে। একটি প্লাজো এবং একটি টি শার্ট গায়ে দিয়ে শুয়েছিল তানহা, কিন্তু প্লাজো উঠে হাঁটুর উপরে উঠে আছে। ফর্সা চিকন লম্বা সরু পাগুলো যেন চিকচিক করছে ড্রিম লাইটের আলোতে। মুরাদ শুকনো ঢোক গিলতে গিলতে তানহার পায়ের কাছে এসে বসলো। মনে মনে ভাবলো, বেয়াদব মেয়েটা কি জানে না এইটা মুরাদের রুম, যে কোনো সময় মুরাদ চলে আসতে পারে। মুরাদ যে বড্ড বেসামাল, এতদিনও কি বুঝতে পারিনি এই মেয়েটা তার উপরে এমন এলোমেলো হয়ে শুয়ে আছে। মুরাদ আরেকটু উপরের দিকে তাকালো, দেখে চক্ষু যেন চড়ক গাছ। কোমর থেকে টি শার্ট উঠে আছে, নাভি পেট কোমর সব কিছু উন্মুক্ত হয়ে আছে তানহার। মুরাদ তানহার দিকে তাকিয়ে বারবার শুকনো ঢোক গিলছে। কিভাবে মুরাদ যে এখনও পায়ের কাছে বসে আছে বুঝতে পারছে না। বারবার অবচেতন মন হাত উঠে যাচ্ছে পায়ের কাছে, একটু যেন স্পর্শ করে দেখতে ইচ্ছে হচ্ছে এই সুন্দর পা জোড়া, একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করছে ফুলের মতো তানহার উন্মুক্ত কোমর, একটু ঠোঁটে স্পর্শ দিতে ইচ্ছে করছে তানহার কোমরে পেটে নাভিতে। মুরাদ আর নিজেকে ধরে রাখতে পারছে না, দুই হাত দিয়ে চুলগুলো টেনে কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল। নিজের দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে কিছুক্ষণ চোখ বন্ধ রেখেও মুরাদ নিজেকে ধরে রাখতে পারছে না। চোখ দুটো খুলে তাকালো তানহার কোমরের দিকে, তানহা পায়ের দিকে। মুরাদের হাত উঠে গেল অটোমেটিক তানহার পায়ে। ধীরে ধীরে মুরাদ নিচে হাঁটু ভেঙে বসে তানহার পায়ে ঠোঁটের স্পর্শ ছোঁয়ালো। তানহা যেন একটু কেঁপে উঠল। মুরাদ তানহার পায়ের একটু শক্ত করে ধরে ধীরে ধীরে উপরে চুমু খেতে খেতে উঠতে লাগলো। তানহার পা যেন শিহরিত হয়ে কেঁপে কেঁপে উঠছে, শরীরের যেন প্রত্যেকটা লোমকূপ দাঁড়িয়ে যাচ্ছে। মুরাদ স্পষ্ট অনুভব করতে পারছে তানহার শরীরের মৃদু কম্পন। এটা যেন মুরাদকে আরও ট্রিগার করছে, জাগিয়ে তুলছে মুরাদের ভেতরের পৌরসত্ব। হাঁটু পর্যন্ত এসে মুরাদ থেমে গেল, চোখ গেল তানহার উন্মুক্ত কোমরে। মুরাদ একটু সরে এসে কতক্ষণ তাকিয়ে রইল উন্মুক্ত কোমরের দিকে। মুরাদ জিভ দিয়ে শুকনো ঠোঁট জোড়া ভিজিয়ে নিল, কিছুক্ষণ তানহার মুখের দিকে তাকালো, তারপর ওই পুষ্পের মতো ঠোঁট দুটো মুরাদকে খুবই টানছে। মুরাদ আর নিজেকে ধরে রাখতে পারছে না। মুরাদ ধীরে ধীরে ঝুঁকে এসে তানহার উন্মুক্ত পেটে তার উষ্ণ ঠোঁট ছোঁয়ালো। হঠাৎই তানহার চোখ জোড়া চট করে খুলে গেল। এমন স্পর্শ তানহার অবচেতন নারী মন যেন আর সহ্য করতে পারিনি। মুরাদ স্পর্শ করার সাথে সাথে তানহার চোখ খুলে গেল। তানহা স্পষ্ট অনুভব করতে পারছে তানহার পেটে কিছু উষ্ণ স্পর্শ। সুরসুরি অনুভব হচ্ছে তানহার সর্বাঙ্গে, শিরশির অনুভব হচ্ছে। খুব নরম কিছু একটা স্পর্শ ছোট ছোট করে তানহার শরীরে পড়ছে। তানহা বুঝতে পারছে, কিন্তু ভয়ে তাকাতে পারছে না। ধীরে ধীরে তানহার হাত দুটো উঠল পেটের দিকে, হাত দিয়ে স্পর্শ করলো মুরাদের চুলগুলো। মুরাদ দেখলো তানহা উঠে গেছে। মুরাদ এক দৃষ্টিতে তাকালো তানহার দিকে, তানহাও ভয় কাটিয়ে তাকালো মুরাদের দিকে। এই চোখ জোড়ার দিকে যেন তানহা তাকিয়ে থাকতে পারছে না, যেন আজন্ম পিপাসা ওই চোখ জোড়ায়। তানহা কোনো মতে আমতা আমতা করে বলল, আপনি এখানে? আপনার তো এখন এখানে আসার কথা নয়। যেখানে তুই সেখানে আমার থাকার কথা। তানহার সাথে সাথে চট করে শোয়া থেকে উঠে বসলো। বসেই নিজের কাপড় চোপড় ঠিক করে বলল, আপনি এখানে কি করছেন? আমি কিন্তু খালামণিকে ডাকবো। ডাক তোর খালামণিকে, খালুকেও ডাক, তোর ভাইকেও ডাক,
পারলে তোর বাপকেও ডাক, ডেকে বল তোর স্বামী তোর সাথে বাসর করতে আসছে। নিজেকে ধরে রাখতে পারছিল না তোকে এরকম এলোমেলো হয়ে শুয়ে থাকতে দেখে। বাজে কথা বলছেন, যা তা বলছেন। আমি এই রুমে, আপনি কেন এসেছেন আমার রুমে? আমার রুমে আমি যেভাবে খুশি সেভাবে শুয়ে থাকবো, আপনি কেন আসবেন এখানে? বলে তানহা মুরাদ মুচকি হাসলো। তানহার আরেকটু কাছে এসে বলল, এটা তোর রুম? স্বীকার করে নিলে তাহলে স্বামীর রুম তোর রুম, তাহলে বেচারা স্বামীকে স্বীকার করছিস না কেন? আর কতকাল একা একা থাকবো? বয়স তো বেড়ে চাচা মামা হয়ে যাচ্ছে। 6 বছর অপেক্ষা করেছি তানহা, আর 6 ঘন্টা আমি অপেক্ষা করতে পারবো না। প্লিজ বোঝার চেষ্টা কর তানহা, আমি স্বামী হই তোর, আমি আমার স্বামীর হক চাই। তানহা ভয় পেয়ে গেল, মুরাদের থেকে সরে বসলো। বারবার পেছনের দিকে সরে যাচ্ছে তানহা, বারবার মুরাদের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলছে, বলছে, দেখুন, আপনি সরে বসুন। আমি কিন্তু খালামণিকে সত্যি সত্যি ডাকবো, চিৎকার করব কিন্তু আমি। মুরাদ তানহার হাতটি খপ করে ধরে তানহাকে একটু নিজের কাছে এনে ধীরে ধীরে কানের কাছে ফিসফিস করে বলল, আমার কষ্ট হচ্ছে তানহা, আমি কিন্তু সহ্য করতে পারছি না। অনেক কষ্ট সহ্য করেছি, অনেক অপেক্ষা করেছি, কিন্তু আজ এই মুহূর্তে আর সহ্য করতে পারছি না। প্লিজ বোঝার চেষ্টা কর, আমি এত ভালো লোক নই। আমি কিন্তু জোর করবো বলছে, নিচে থেকে দে প্লিজ, নাহলে আমি সত্যি সত্যি জোর করব। এই মুহূর্তে আমি আউট অফ কন্ট্রোল, আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। প্লিজ বোঝার চেষ্টা কর। প্লিজ ছাড়ুন, আমি ব্যথা পেয়েছি। আমি কিন্তু সত্যি সত্যি খালামণিকে ডাকবো। সত্যি কি বলেছে মনে নেই? সবাই কি বলেছে? যতক্ষণ পর্যন্ত আপনি অনুষ্ঠান করে তুলে না আনবেন ততক্ষণ পর্যন্ত আপনি আমার কাছে আসবেন না। আর আমি তো এখন আপনাকে স্বামী হিসেবেও মেনে নিতে পারিনি। আপনি আমায় প্রতারণা করে ঠকিয়ে বিয়ে করেছেন। সব অভিযোগ মঞ্জুর, সব অভিমান মঞ্জুর। ঠকিয়েছি, প্রতারণা করেছি, কিন্তু বিয়ে করেছি, ভালোবেসেছি, অন্যায় কোনো কাজ করিনি। প্লিজ তানহা বোঝার চেষ্টা করো, আজকে আমাকে ফিরিয়ে দিস না প্লিজ, আমার অনেক কষ্ট হচ্ছে তানহা। তানহার কানের কাছে গলায় নাক ঘষতে ঘষতে কথাগুলো বলল মুরাদ। তানহা কিছু বলবে তার আগে মুরাদ আঙ্গুল তানহার ঠোঁটে স্পর্শ করে বলল, শ্শ্, আরেকটা কথা বলিস না প্লিজ, স্বামী হয় তোর, আমার হক আছে তোর উপর, হক আদায় কর। তানহার বারবার মনে পড়ছে মুরাদ ওকে না বলে ঠকিয়ে বিয়ে করেছে। কোনো বিয়ে যে বিয়ের কথা কিছুই জানে না তানহা, নেই বিয়ের কোনো স্মৃতি। এই বিয়ে জায়েজই বা কতটা, যেখানে মেয়ে জানে না তার বিয়ে? প্রতারণা করেছে লোকটা। তানহা হালকা ধাক্কা দিয়ে মুরাদকে সরিয়ে দিয়ে বলল, আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। কিসের স্বামীর অধিকারী, কিসের স্বামীর হক, যেখানে আমি নিজেকেই আপনার স্ত্রী বলে মানি না, বিয়েটাই মানি না। মুরাদের রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে। মুরাদ তানহার চুলগুলো মুঠো করে ধরে বলল, আজকে যদি ফিরিয়ে দিস, প্রমিস করে বলছি, তুই আমার সামনে কাপড় খুলে বসে থাকলো আমি তোর দিকে ফিরে তাকাবো না। তানহার আগে ফুঁসতে ফুঁসতে বলল, প্রয়োজন নেই আমার আপনার স্পর্শের। না করলেন না আপনি আমাকে টাচ, না দেখলেন আমায় বয়ে গেছে আমার আপনাকে। মুরাদ এবার চল শক্ত করে কঠোর হয়ে দাঁড়িয়ে বলল, আমি চৌধুরী মুজাহিদ মুরাদ, যার স্ত্রীর পরিচয় তুই এখন থেকে এই বাড়িতে থাকবে, কিন্তু চৌধুরী মুজাহিদ মুরাদ তোকে কোনোদিনও স্পর্শ করে দেখবে না। এটাই তোর শাস্তি। যা আজকে তুই ফিরিয়ে দিলে, ঠিক কালকে তা ভিক্ষা যাবি আমার কাছে। যতটুকু অনুনয় আজকে আমি তোর কাছে করেছি, তার থেকে শতগুণ বেশি অনুনয় তুই আমার কাছে করবে। সেদিন আমার মন গলবে কিনা আমি বলতে পারি না। তোকে আমি না বলে বিয়ে করেছি, অন্যায় করেছি, কিন্তু আমি তোকে ঠকাইনি, ভালোবেসেছি, ভীষণ ভালোবেসেছি। তোর জন্য 6 বছর আমি অপেক্ষা করেছি। জীবনে কোনোদিন কোনো পরনারীর দিকে চোখ তুলে তাকাইনি, স্পর্শ করা তো দূরের কথা। তুই একদিন আমার জন্য এইভাবে অনুনয় করবি, কিন্তু সেদিন আমার মন গলবে কিনা বলতে পারি না। তোকে আমি ছুঁয়ে দেখবো কিনা সেটাও বলতে পারে না। তবে এটা মনে রাখিস, চৌধুরী মুজাহিদ মুরাদ নিজে থেকে আর কখনো তোকে চাইবে না, কখনো তোর কাছে অনুনয় করবে না। তুই আসবি, তুই নিজেকে মেরে ধরবি আমার কাছে, এটা আমি প্রমিস করে বললাম।
বলেই মুরাদ সাথে সাথে রুম থেকে বের হয়ে গেল। তানহা নিজের চুল ধরে টানতে লাগলো আর কাঁদতে লাগলো। তানহা বুঝতে পারছে না খুব কি কঠিন হয়ে গিয়েছে তানহা, কিন্তু তানহাই বা কী করবে? তানহার যে বিয়ের কথা মনেই নেই, কবুল বলেছি কিনা মনে নেই, সেই বিয়েতে সেই স্বামীর হক কিভাবে আদায় করবে তানহা? এদিকে মুরাদ আর চিলেকোঠার রুমে যায়নি, চুপচাপ গাড়ির চাবি নিয়ে বের হয়ে গেল পার্টি অফিসের উদ্দেশ্যে। সেখানে গিয়ে তার নিজের না হওয়া ছোট্ট সংসার যেটা করেছিল তানহার জন্য, সেখানে গিয়ে শুয়ে থাকবে আজ থেকে। এত রাতে পার্টি অফিসের বাইরে গাড়ি দেখে দারোয়ান অবাক হয়ে গেল, সাথে সাথে এসে সালাম দিয়ে বলল, আজকে আমি এখানেই থাকবো, গাড়িটা পার্ক করুন, আমি উপরে যাচ্ছি। বলেই হনহনিয়ে নিজের পার্টি অফিসের ভেতরে চলে গেল মুরাদ। ভেতরে ঢুকেই কাল বিলম্ব না করে সাথে সাথে টি শার্টটা খুলে ওয়াশরুমে ঢুকে শাওয়ার অন করে দিল মুরাদ। উপর থেকে ঠান্ডা পানি পড়ছে, কিন্তু মুরাদের মাথা ঠান্ডা হচ্ছে না, নিজেকে কোনোভাবে ঠান্ডা করতে পারছে না মুরাদের কষ্ট হচ্ছে, নিজেকে কন্ট্রোল করতে ভীষণ কষ্ট হচ্ছে, সাথে রাগ হচ্ছে ভীষণ। শুধুমাত্র একটা পুরুষ মানুষ বুঝতে পারবে ওই মুহূর্ত থেকে ফিরে আসা মুরাদের জন্য কতটুকু কষ্টদায়ক ছিল, কিন্তু বেয়াদব মেয়ে তানহা সেটা বুঝলো না। এত কিসের অহংকার তানহার? ওর ভালোবাসার কি মূল্য নেই তানহার কাছে? যেখানে তানহা আছে সেই বাড়িতে আর রাতে ফিরবে না মুরাদ। তানহা বুঝুক স্বামীর অবহেলা কী জিনিস। স্বামী যদি কোনো স্ত্রীর দিকে ফিরে না চেয়ে দেখে তাহলে সেই স্ত্রীর কেমন লাগে, এটা এখন তানহার বোঝার পালা, যেটা এখন হাড়ে হাড়ে বুঝাবে মুরাদ। সকাল ৯টায় ঘুম ভাঙল মুরাদের। ঘুম থেকে উঠেই চিরাচরিত অভ্যাস, প্রথমে ভাবছে নিজের চিলেকোঠা রুমে আছে, তারপর খেয়াল করলো এটা তার অফিসের তার বেডরুম। ধীরে ধীরে খাট থেকে উঠে বসলো মুরাদ। উঠে চুলগুলো কিছুক্ষণ ২ হাত দিয়ে টানলো। মাথা প্রচণ্ড ব্যথা করছে, রাতে অনেকক্ষণ ঠান্ডা পানি দিয়ে ভিজেছিল যার জন্য জ্বর জ্বর লাগছে, সাথে মাথা ব্যথাও। মুরাদ আশেপাশে হাতড়ে খুঁজে মোবাইলটা হাতে নিয়ে ফোন দিল সেলিমকে ফোন দিয়ে বলল সকালের নাস্তা এবং কিছু ওষুধ আনার জন্য। প্রচণ্ড ক্ষুধা পেয়েছে মুরাদের। সেলিমের ফোন রাখার পরে মুরাদের মোবাইলে ফোন আসলো মিরাব তানহার পরীক্ষা চলাকালীনই আমেরিকা চলে গিয়েছিল। আমেরিকা যাওয়ার আগে তানহার সাথে কথা তো বলতে চেয়েছিল, কিন্তু সে স্কোপ কোনো দিন পায়নি, কারণ ছুটি পাওয়ার সাথে সাথে সেলিম গাড়ি নিয়ে অপেক্ষা করত, যার জন্য মিরাব কথা বলতে পারেনি তানহার সাথে। মিরাবের ফোন দেখে মুরাদ বুঝতে পারল মিরাব আসলে কি নিয়ে কথা বলতে চাচ্ছে, তাই প্রথমে ফোন ধরতে না চাইলেও পরে চিন্তা করলো বিষয়টা ক্লিয়ার করা উচিত। তাই ফোন ধরে হ্যালো বলার সাথে সাথে মিরাব বলে উঠল, তানহাকে তুমি কেন বিয়ে করলে ভাইয়া? তানহাকে তুমি কেন বিয়ে করলে? মিরাবের কান্না জর্জরিত কণ্ঠ শুনে মুরাদের কলিজাটা কেঁপে উঠল। শত হলেও ছোট ভাই মুরাদ কি বলবে বুঝতে পারছে না, চুপচাপ শুধু দীর্ঘশ্বাস ছাড়ল, তারপর বলল, তানহাকে আমি এখন বিয়ে করিনি মিরাব, আরও ৬ বছর আগে বিয়ে করেছিলাম, শুরু থেকে আমার স্ত্রী। মিরাব অবাক হয়ে গেল, বলল, ৬ বছর আগে? তখন তো তানহা বাচ্চা ছিল ভাইয়া। আমি তো তানহাকে ২ বছর ধরে ভালোবাসি। ও ছোট তাই বলিনি, ভেবেছি বড় হলে বলবো। আর তুমি ৬ বছর আগে বিয়ে করে ফেলেছিলে, কেন করলে তুমি? তুমি অবশ্যই জানতে আমি তানহাকে। আর বলে শেষ করতে পারল না মিরাব। মুরাদ সাথে সাথে মিরাবকে শুধরে দিয়ে বলল, তানহা নয়, ভাবি, এখন থেকে ভাবি বড় রাখবি। আর বলে যা তোর মনে তানহার জন্য কোনো অনুভূতি ছিল। তানহা যেন কখনো জানতে না পারে, তাহলে তানহা কখনোই তোর সাথে সহজভাবে মিশতে পারবে না, সহজভাবে কথা বলতে পারবে না। আর আমি চাই না আমার স্ত্রীর সাথে আমার ভাইয়ের এতটা দূরত্ব থাকুক যে কেউ কারোর সাথে কথা বলতে পারবে না। মিরাব আর কোনো কথা বলল না। ফোনের ওপাশ থেকে শুধু চাপা আর্তনাদ শোনা যাচ্ছে। চুপচাপ এক দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পেল মুরাদ। তারপর ফোনের লাইনটি কেটে গেল। এমনি মাথা ব্যথা করছিল মুরাদের, জ্বর ভাব। মিরাবের কান্না শুনে মুরাদের যেন মনটা আরও ভেঙে গেল। মুরাদ জানে মিরাব খুব কষ্ট পেয়েছে, এই মুহূর্তে কোনো সান্ত্বনাই কাজে আসবে না। খুব খারাপ লাগছে মুরাদ চায়নি মিরাব বিষয়গুলো এভাবে জানুক, কিন্তু একদিন তো জানতেই
করলেই হতো। এর মধ্যে সেলিম সকালে নাস্তা এবং ওষুধ নিয়ে হাজির হলো। মুরাদের জ্বর যেন জেঁকে বসেছে, শরীর কেঁপে কেঁপে জ্বর আসছে, আর মাথা ব্যথা, শরীর ব্যথা তো আছেই। রাতে এভাবে গোসল করাটা ঠিক হয়নি বুঝতে পারছে মুরাদ, কিন্তু কিছু করার নেই। 12টার দিকে একটি বৈঠক আছে এবং তারপর এলাকার ভিজিটে যেতে হবে, তাই একটা পোস্টপোন করার কোনো উপায় নেই। নাস্তার সাথে সাথে ওষুধ খেয়ে বেরিয়ে পড়ল মুরাদ। মিটিংয়ে যেতে হবে 12টার দিকে। এখন প্রায় 10টা, 10:30 বেজে গেছে। মিটিংয়ের কিছুক্ষণ আগে নেতাদের সাথে কথাবার্তা বলে দলের এজেন্ডা ঠিক করে সে অনুযায়ী এগোতে হবে। মিটিং শেষ করে এলাকা ভিজিটে বের হয়ে জায়গায় জায়গায় সবার সাথে দেখা করতে সাক্ষাৎ করতে করতে মুরাদের রাত 9টা বেজে গেল। অফিসে যখন পৌঁছালো তখন মুরাদের জ্বর 102 ডিগ্রি পার হয়ে 3 ছুঁই ছুঁই। খুব খারাপ লাগছে মুরাদের। সেলিম বারবার বলছে, ভাই চলেন বাসায় দিয়ে আসি, কিন্তু মুরাদের এক কথা, না বাসায় যাবে না, এখানেই থাকবে। সেলিম অফিস থেকে বের হয়ে ডাক্তারকে ফোন দিল। ডাক্তার বলল আধা ঘন্টার মধ্যে আসবে। ফোন রেখে ইমতিয়াজের দিকে তাকিয়ে সেলিম বলল, বড়লোকের বিরাট কারবার বুঝলি। কালকে মাত্র বিয়ে করে নতুন বউ বাসায় নিয়ে আসলো, আজকে থেকেই অফিসে বুঝলাম না ভাইয়ের কপালটাই খারাপ, কোন বউয়ের সাথে কিছু করতে পারে না। খবর আছে গতকাল রাতেই অফিসে চলে আসছে, আর আসার পর থেকে জ্বর, নিশ্চয়ই ভাবির সাথে ফাইট হয়েছে। বুঝলাম না এই বড় লোকদের এত ভদ্রতা আসে কোথা থেকে। আমরা হলে তো একেবারে মনে করো ধর মার খা। কিসের আবার অনুমতি? অনুমতি আবার কি জিনিস? বউ কি কোনোদিনও রাজি হয়? কোনোদিনও কি মুখ দিয়ে বলে জোর করতে হয়? জোর জবরদস্তি করলে বউ রাজি হয়, না হলে সারাদিন কাম কাজ করছে, তার ভালো লাগে না, তার শরীর ভালো লাগে না, বাহানা। এদের হচ্ছে কোনো কথা নাই, জাস্ট ধরবি, মারবি, খাবি। কিন্তু বড়লোক মানুষরা আবার মনে করো যে অনুমতি ছাড়া কিছু করতে পারে না। বউগো থেকে বলে অনুমতি নেওয়া লাগে। শালার গরিবই ভালো, যখন মন চায় শর্ট মাইরা আসতে পারে। কিন্তু যাই কস, ভাইয়ের মনে হয় এই কারণে জ্বর আইসা পড়ছে, ভাবি কিছু করতে দেয় না এই জন্য। ইমতিয়াজ সেলিমের দিকে তাকিয়ে বলল, পারিসও ভাই তুই? ভাই যদি শোনে তুই ভাবিরে নিয়ে এইসব কথা বলছিস, জ্বর তো পরে তোরা আগে মাইরা অজ্ঞান বানাইব শালা। সেলিম শুকনো ঢোক গিলল। আসলে তো আবেগে অনেক কথা বলে ফেলেছে। যদি ভাই কোনোদিন জানতে পারে এইসব কথা নিয়ে কথা হয়, তাহলে তো আসলেই দৌড়াইয়া পুরো ঢাকা শহর মনে কর যে হাত পা ভাঙব। তাই ইমতিয়াজের দিকে তাকিয়ে বলল, এবারেই শেষ, আর বলবো না। তুই কিন্তু ভাইরে আবার বলে দিস না। এদিকে তানহার কেন যেন সকাল থেকে খুব খারাপ লাগছিল, মন ভালো লাগছে না। নাস্তা খেতে গিয়েও দেখেছিল মুরাদ বাসায় নেই, তার মানে রাত থেকে বাহিরে, এমনকি বাসার কেউ জানে না কোথায় গিয়েছিল। সেলিমের কাছে ফোন দিয়ে জানতে পেরেছে রাত থেকে অফিস এবং শরীর ভালো না, শরীরে খুব জ্বর। রাত 10টার উপরে এখনও বাসায় ফিরছে না। এই জ্বর নিয়ে কিভাবে আছে কে জানে। তানহার অনুশোচনা হচ্ছে ভেবে, হয়তো কঠিনভাবে বলে ফেলেছে তানহা। এই কথাগুলো হয়তো সুন্দর করে বলা যেত। বাসার সবাই চিন্তা করছে, তাদের দেখে তানহার আরও খারাপ লাগছে। সবাই কিভাবে বিয়ের পর থেকে ছেলেটা বাড়ির বাইরে, তার মানে নিশ্চয়ই তানহার সাথে কিছু হয়েছে, সবাই বুঝে যাবে। এদিকে এত সব ঘটনার জন্য সাব্বির পার্টি অফিসে যেতে পারেনি, তাই সাব্বির মুরাদের শরীর অসুস্থ সম্পর্কে অবগত নয়। একদিকে ওর বাবাকে ঠান্ডা করতে হচ্ছে, মায়ের দুশ্চিন্তা, সব কিছু মিলিয়ে আজকে অফ ডে নিয়েছে সাব্বির। রাত 11:30। তানহা ফোন হাতে নিয়ে বসে আছে। একবার কি ফোন দিবে মুরাদকে, নাকি তানহা অপেক্ষা করবে ফোনের জন্য? ফোন হাতে নিতে নিতে অবচেতন মনে ফোন ডায়াল করে ফেললো মুরাদের নাম্বারে। 3-4 বার রিং হলো, ফোন ধরছে না। আবার তানহা ফোন ঢুকালো, এবার খুব রাগে চাপলো, ফোন ধরছে না কেন। এভাবে 3 থেকে 4 বার ফোন করলো তানহা, কিন্তু ফোন ধরছে না মুরাদ। এবার তানহা বিরক্ত হলো, এত বড় সাহস কেন দেখাচ্ছে, তার বউ ফোন দিচ্ছে কিন্তু ফোন ধরছে না। নিশ্চয়ই জ্বরের বাহানায় আবার কোনো গার্লফ্রেন্ডকে নিয়ে ব্যস্ত আছে অফিসে। তানহা কতক্ষণ ফোন দেখলো, না মুরাদ ফোন ব্যাকও করছে না। তাই তানহা ঘড়ি দেখলো কয়টা বাজে। সাথে সাথে নিচে নেমে দারোয়ানের রুমে গিয়ে বলল, ড্রাইভারকে ডাকুন, গাড়ি বের করতে বলুন। দারোয়ান অবাক হয়ে বলল,
পার্টি অফিসে যাব। স্যারের অফিসে তাড়াতাড়ি গাড়ি বের করতে বলুন ড্রাইভারকে। আমি আসছি। তানহা গাড়ি করে রাগে ক্ষোভে চলে আসলো মুরাদের পার্টি অফিসের বাইরে। এসে 2 মিনিট থম মেরে দাঁড়িয়ে থাকলো। চিন্তা করছে ভেতরে যাবে কি যাবে না। চিন্তা করলো একবার ফোন দিয়েছে, বজ্জাত লোকটা ফোন ধরেনি, নিশ্চয়ই ভেতরে কোনো গার্লফ্রেন্ড নিয়ে বসে আছে। তানহা গাড়ি থেকে নেমেই মেন গেটের সামনে আসতেই সিকিউরিটি গার্ড দরজা খুলে দিয়ে বলল। তানহা আর কোনো কথা বলল না, হনহনিয়ে অফিসের উপরে চলে গেল। গিয়ে দেখলো দরজা লক করা। সাথে সাথে দরজা জোরে জোরে নক করতে লাগলো। অনেকক্ষণ হয়ে গেল দরজা নক করছে, কেউ দরজা খুলছে না। কিছুক্ষণ পরে সে দরজা খুললো একজন গেস্ট। বেশভূষা দেখে মনে হচ্ছে বিদেশ থেকে এসেছে, বাংলাদেশি না, হয়তো জন্মসূত্রেই বিদেশি হবে, জানি না। তানহা মেয়েটিকে দেখে হা হয়ে গেল। কেন একজন ফিমেল এসে দরজা খুলবে? ভেতরে মুরাদ কই? মুরাদকে কোথাও দেখতে পাচ্ছে না তানহা সাথে সাথে দরজা খুলে ফিমেল গেস্টকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকলো। মুরাদকে কোথাও দেখা যাচ্ছে না। তানহা হনহনিয়ে চলে গেল ওই সিক্রেট রুমের দিকে। কিছুক্ষণ জোরে জোরে নক করতেই কিছুক্ষণ পর মুরাদ এসে দরজা খুলে দিল। দরজা খুলেই মুরাদ দেখলো তানহা। মুরাদ একবার শুকনো ঢোক গিলল, তারপরে পাশ ফিরে তাকালো সাবরিনার দিকে। মুরাদ বুঝলো ভুল সময় ভুল জায়গায় তানহা চলে এসেছে, অথবা সাবরিনা। এখন এই দুজনের মুখোমুখিতে না জানি কি অবস্থা হবে মুরাদের। এমনিতে মুরাদের অসম্ভব জ্বর, তাই দরজা লাগিয়ে শুয়েছিল। এখন এই বেয়াদব মহিলাকে কে বোঝাবে? সাবরিনার সাথে ওর এখনো পর্যন্ত দেখাই হয়নি। সাবরিনা বাইরে এসে ওয়েট করছিল মুরাদের জন্য। এইরকম একটা সিচুয়েশনেই কোনো স্ত্রী বা বিশ্বাস করবে তার হাজব্যান্ড এরকম অফিসের ভেতরে একটি মেয়ে মানুষ নিয়ে কিছু করছে না বা কোনো সম্পর্ক নেই? মুরাদ চুপচাপ একটু দীর্ঘশ্বাস ফেলল। কি করে বোঝাবে এখন এই মেয়েকে? তানহার সাথে সাথে মুরাদের উপরে ঝাঁপিয়ে পড়ল, বলল, শয়তান লোক, অসভ্য চরিত্রহীন লোক, বুইড়া বেটা, বিয়েটা বেটা কত লাগে তোর? হ্যাঁ, অসভ্য চরিত্রহীন লোক। আমায় না বলে জোর করে বিয়ে করলি কেন তুই? হ্যাঁ, গার্লফ্রেন্ড নিয়ে যখন এইখানে মজা করছিস, এত লোক যখন তোর আছে, তাহলে তোর আমায় বিয়ে করার কেন দরকার ছিল? কেন জোর করে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করলি তুই? ওসব বলছে আর হাত সামলাতে মুরাদের উপর এলো পাথারি থাপ্পড় ঘুষি মেরেই যাচ্ছে। এত সব শব্দ শুনে পাশের রুম থেকে বেরিয়ে এলো সেলিম, ইমতিয়াজ, সাথে সাথে দৌড়ে আসলো সাবরিনা। সবাই থামানোর চেষ্টা করছে তানহাকে। মুরাদ চুপচাপ দাঁড়িয়ে আছে, তানহার দিকে তাকিয়ে আছে। ধীরে ধীরে চল শক্ত হচ্ছে মুরাদের। বলল, জেনে না বুঝে কেন চিৎকার চেঁচামেচি করছিস তানহা? আগে দেখবি তো কি হয়েছে, কে এসেছে, কেন এসেছে। আর তুই কি আমার সাথে ওকে পেয়েছিস? শুধু শুধু এমন করছিস কেন? আর কিসের অধিকারে এমন করছিস তুই? কোনো অধিকার লাগবে না আমার। তুই আমায় জোর করে বিয়ে করলি কেন? আর এখন এসব করছিস কেন তুই? এসব বলেই তানহা আবারও মুরাদকে এলোপাথারি থাপ্পড় ঘুষি মারতে লাগলো। মুরাদ কোনোভাবে তানহাকে আটকাতে পারছে না। এদিকে সেলিম আর ইমতিয়াজ হা হয়ে গেল। হবু এমপি সাহেব এভাবে বইয়ের হাতে মার খাচ্ছে, তাও 3 জনের সামনে। দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর, বিব্রতকর। মুরাদ যখন দেখলো তানহাকে কোনোভাবে আটকানো যাচ্ছে না, বুঝাতেও পারছে না, সবার সামনে এভাবে মান সম্মান শেষ হয়ে যাচ্ছে। মুরাদ তানহার হাত দুটো ধরে কোনো মতে দরজা লক করে দিয়ে চুপ করে টেনে এনে বিছানায় ফেলে দিল। মুরাদের শরীর খুব দুর্বল, জ্বরে পুরো শরীর কাঁপছে। তানহাকে ফেলে দিয়ে কিছুক্ষণ তানহার দিকে তাকিয়ে থেকে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে মুরাদ। তানহা আবার উঠে এলো মুরাদের সামনাসামনি। মুরাদের কলার ধরে বলল, চরিত্রহীন লোক, কেন বিয়ে করলি আমায়? মুরাদ তানহার হাত দুটো ধরে বলল। তুই করে বলছিস কেন বেয়াদব? এতগুলো মানুষের সামনে সিনক্রেট করলি কেন? আগে জিজ্ঞাসা করবি কি হয়েছে। তুই এমন তো কিছু দেখিসনি যার জন্য এমন করছিস। আর তাছাড়া তুই তো আমাকে পছন্দই করিস না, আমাকে স্বামী হিসেবে মানিস না। তাহলে তোর কি যা আসে? আমি যা খুশি তাই করি। মানি না, আজকেও মানি না, পরেও মানবো না। কিন্তু যতক্ষণ তুই আমার স্ত্রী হিসেবে মানবি না, ততক্ষণ তুই এরকম করতে পারবি না। বলেই মুরাদকে আবার কলার ধরে ঝাঁকাতে লাগলো। না পেরে তানহাকে আটকানোর চেষ্টা করলো মুরাদ।
তারপর যখন মুরাদ দেখলো তানহাকে কোনোভাবে আর আটকানো যাচ্ছে না, এলো পাথারি থাপ্পড় ঘুষি মেরেই যাচ্ছে আর চিৎকার চেঁচামেচি করছে। বাইরে লোক আছে, সবাই খারাপ ভাবলো তানহাকে এবার থামাতে হবে। তাই মুরাদ সাথে সাথে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল তানহার। তানহা যেন একদম জমে গেল। ছোটার চেষ্টা করছে তানহা, কিন্তু জোর করে ধরে রেখে ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেতে লাগলো মুরাদ।